নমস্কার। শুরু করছি আজকের অপরাজিত অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হলেন শ্রী রণবীর দত্ত। ছোট্টবেলায় তার চোখ দুটো কিন্তু পুরোপুরি দৃষ্টি চলে যায়। তিনি কিন্তু মানসিক জোর হারিয়ে ফেলেননি, বরঞ্চ সেই মানসিক জোরকেই সম্বল করে এগিয়ে চলেন। তারপরে পড়াশোনা, কর্মক্ষেত্র, আবৃত্তি চর্চা, এমনকি নানা রকম দুঃসাহসিক অভিযানের সাথেও যুক্ত হন। আজ সেসব কথাই জানবো ওনার কাছ থেকে। আসুন তার আগে আলাপ করিনি। নমস্কার। প্রথমেই আপনাকে আমাদের সবার পক্ষ থেকে স্বাগত জানাই। আর সবার প্রথমে যেটা জানবো যে আপনার এই যে অসুবিধাটা, শারীরিক অসুবিধা, সেটা আপনি কবে নাগাদ বুঝতে পারলেন? আমার যখন 10 বছর বয়স, তখন গ্লুকোমাতে আমার চোখ আক্রান্ত হয় এবং পরবর্তীকালে অনেক চিকিৎসা সত্ত্বেও আমার দৃষ্টিশক্তি ধীরে ধীরে চলে যায়। সেই থেকে আমি প্রথমে ক্লাস 6-এ পড়তাম, সেই অবস্থায় আমার দৃষ্টিশক্তিটা চলে যায়। তারপরে পড়াশোনা কোথায় করলেন? হ্যাঁ, এমনিতে তো প্রথমে চোখে দেখা স্কুলেই পড়ছিলাম, স্বাভাবিক যে স্কুলে সবাই পড়ে থাকে, যে স্কুলে সেখানেই পড়ছিলাম। তারপরে আমি বেহালা ব্লাইন্ড স্কুল, সেখানে ভর্তি হই। সেখানে ভর্তি হলাম, ওই ক্লাস 6 থেকেই শুরু করলাম, করে সেখান থেকে আমি স্কুল ফাইনাল পাস করার পর এরপরে হচ্ছে কর্মক্ষেত্র। না, তারপরে আমি পড়াশোনাটা আরেকটু এগিয়েছিলাম। আচ্ছা, ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন করেছি। তো পড়াশোনা শেষ করে তো আপনি খড়গপুর রেলে অ্যানাউন্সার হিসাবে জয়েন করলেন। তো তখন সেই সময় দৃষ্টিহীনদের জন্য এই চাকরিটা বোধহয় সুবিধা ছিল না, তো আপনার পক্ষে কি করে সম্ভব হলো? হ্যাঁ, এটা একটা নিশ্চয়ই বিষয়। আসলে একটা পরিবেশের মধ্য থেকে আমাদের একটা জানা হলো যে দৃষ্টিহীনরা এই ঘোষক পদে কাজটা করতে পারে। সেইখানে আমাদের একটা সম্ভাবনা আমরা বুঝতে পারলাম। একটা জায়গায় বেড়াতে গিয়ে আমরা সেখান থেকে ব্যাপারটা, আমাদের সম্ভাবনার কথা আমরা বুঝতে পারি। কিন্তু তখন কোনো দৃষ্টিহীন ছিল না, ভারতীয় রেলে কোনো দৃষ্টিহীন সেভাবে তখন কাজ করছিলেন না। তো আমরা তখন সেই ব্যাপারটা নিয়ে আমরা অগ্রসর হই। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক ছিলেন তখন মিস্টার এমপি জেটিয়া। তিনি এই ব্যাপারটা প্রসিড করার পরে দক্ষিণ পূর্ব রেলে এবং পূর্ব রেলে দু জায়গায় উনি প্রসিডটা করেছিলেন যে দৃষ্টিহীনদের দিয়ে এই কাজটা করানো যায়। এটা কথাটা হচ্ছে 1977 সালের কথা। তো সেই সময় এ ব্যাপারে যখন দক্ষিণ পূর্ব রেলের যিনি জেনারেল ম্যানেজার ছিলেন, তিনি অগ্রণী ভূমিকা নেন এবং তিনি প্রথম এই দৃষ্টিহীনদের এই কাজটা করা সম্ভব তিনি কনভিন্সড হওয়ার পরে যথারীতি নিয়ম মেনে ওনার প্রচেষ্টা, তারপর উনি তো যথারীতি রেলের যেটা নিয়ম সেভাবে ইন্টারভিউ নেওয়া হলো। নেওয়ার পরে আমাকে প্রথম হিসেবে বিবেচ্য করা হয়। আপনি তখন প্রথম? আমি প্রথমই ভারতীয় রেলে প্রথম দৃষ্টিহীন ঘোষক। তো প্রথম যেহেতু দক্ষিণ পূর্ব রেলে, সেই জন্য আমাদের খড়গপুর স্টেশনে আমি ঘোষক পদে প্রথম নিয়োজিত হলাম। তো সেইখানে আসার পর প্রত্যেকটি মানুষ তো ওখানে যারা কর্মচারী, তারা একটুখানি প্রথমটা একটু অবাকই হলেন যে দৃষ্টিহীন মানুষ ঠিক কাজটা করতে পারবে কিনা। তো সেখানে যেভাবেই কাজটা করতে হয়, দৃষ্টিমান লোকেরা যেভাবে করছিলেন, সেই কাজটি আমি খুব তাড়াতাড়ি আয়ত্ত করলাম। নিষ্ঠার সঙ্গে আয়ত্ত করার সঙ্গে সঙ্গে আমি এককভাবে 8 ঘন্টায় স্বাভাবিক লোকের মতোই সেখানে কাজ করতে শুরু করি। বুঝতে পারলেন যে আমাদের মতো এই মানুষটাও করতে পারে। এবং শুধু তাই নয়, কণ্ঠ দিয়ে যে একটা জীবিকা একটা দৃষ্টিহীন মানুষ শুরু করতে পারে শুধু কণ্ঠ দিয়ে, সেটাও সেদিন সূচনা হয়েছিল এই কাজের মধ্য দিয়ে। এবং সেটা একটা স্বাক্ষর যেটা দক্ষিণ পূর্ব রেলে প্রথম রেখেছিল। আপনি সেটা রেখেছেন? অবশ্যই। সে তারপরে অবশ্য আমাদের অনেক দৃষ্টিহীন ভাই বোন বিভিন্ন ভারতের বিভিন্ন স্টেশনে এই কাজটির সাথে যুক্ত হয়েছে এবং খুব সফলতা পেয়েছে। যেমনি প্রসঙ্গত আমি একটু বলি যে আমিও এই কাজটির সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীকালে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, প্রশংসাপত্র, এবং পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রশংসাপত্র আমি পেয়েছি, যেটা রাজ্যপাল সেই সময় আমাকে দিয়েছিলেন। এবং রেলের তরফ থেকে আমি অনেকবারই ঘোষক পদে এই কাজটা সফল। এই চাকরি জীবন পাশাপাশি আমার প্রথম ভালোবাসা হিসেবে আমি গ্রহণ করলাম এবং একটু চর্চা করতেও শুরু করলাম।
তো এই কবিতাটা নিয়ে শুরু করেছিলাম বলেই হয়তো এই কণ্ঠ নিয়ে জীবিকা আমার সফল হয়েছে, এটা আমি নিশ্চয়ই মনে করি। এবং তারপরে আস্তে আস্তে কবিতার আরো ব্যাপকভাবে তার গভীরতায় যায়। স্কুলে কলেজে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে অংশগ্রহণ করতাম এবং নিজেকে তৈরিও করেছি, এবং যার জন্য কবিতার প্রতি ভালোবাসা দিনে দিনে আরো জন্মেছে, আরো গভীর হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে যে কবিতার ক্ষেত্রে আমি কিছু কিছু পুরস্কার পেয়েছি সেই সময় বিভিন্ন প্রতিযোগিতা থেকে। আচ্ছা, আর আপনি খড়গপুরে আপনি নিজের প্রচেষ্টায় বলবো একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তো আপনার কেন মনে হলো যে এটা গড়ে তোলা দরকার? হ্যাঁ, আসলে কবিতাটা নিয়ে যখন কাজটা শুরু করি অনেক ছোট থেকেই, আস্তে আস্তে আমি আকাশবাণী গল্পদাদুর আসরেও কবিতা বলা শুরু করি। তো তারপরে আমি যুববাণী কেন্দ্রে বহু বছর ধরে কবিতার কাজ করেছি, এবং সেটা আমার চাকরি জীবনেও মানে বিশেষভাবে সাহায্য করেছে। এবং তারপর যখন আমি খড়গপুরে গেলাম, খড়গপুর একটা মূলত রেল শহর, যন্ত্র শহর বলবো, যেখানে দাঁড়িয়ে ভাবলাম যে আমি কবিতাটাকে এতটা ভালোবেসেছি, যদি কিছু মানুষের মধ্যে এই কবিতাটাকে আনা যায়, তো ছড়িয়ে দেওয়া যায়। তার জন্য আমি প্রথমে বিচ্ছিন্নভাবে কিছু কাজ শুরু করেছিলাম, তারপরে সংগঠনগতভাবে আমি কাজটা শুরু করি 1991 সালের 1 বৈশাখ 15 এপ্রিল। আমি একটি সংস্থা তৈরি করি, নাম শঙ্খমালা। খড়গপুর শঙ্খমালা তখন থেকে শুরু হয়, আজকে তার 22 বছর। মূলত কি কি ওখানে শেখানো হয়? হ্যাঁ, না, কবিতাটাই মূলত চর্চা, আমরা মূলত কবিতাটাকে নিয়ে চর্চা করি, তার সঙ্গে পরবর্তীকালে কিছু সঙ্গীতও আমরা যুক্ত করেছি, কিন্তু কবিতাটা নিয়েই আমাদের কাজ ব্যাপকভাবে হয়েছে। সঙ্গীত নিয়েও কিছু কিছু কাজ আমরা করেছি। আর এই যে আপনার যে প্রতিষ্ঠান শঙ্খমালা, জেলা বা কলকাতার বিভিন্ন জায়গাতেও নিশ্চয়ই অনুষ্ঠান করে থাকে? হ্যাঁ, অবশ্যই। আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত রাজ্যে তো গেছি, এবং কলকাতাতেও এসে আমরা বিভিন্ন মঞ্চে শঙ্খমালাকে নিয়ে অনুষ্ঠান করেছি। তার সঙ্গে কিছু প্রথিতযশা শিল্পীও আমাদের সঙ্গে, যেমন খড়গপুরেও করেছেন, কলকাতাতেও করেছেন, করে থাকেন। সেভাবে আমরা অনুষ্ঠান বিভিন্ন মঞ্চে আজও করে চলেছি। আচ্ছা, আর অন্যদিকে আবার আপনি রবীন্দ্র সদনের নির্বাচিত শিল্পী, তো সেটা কবে থেকে ওখানে যুক্ত হলেন? হ্যাঁ, রবীন্দ্র সদনে নির্বাচিত শিল্পী হিসেবে 90 সাল থেকে আমি এলাম। ওদের যখন অডিশন নেওয়া হলো, সেই অডিশনে আমি সফল হলাম। হওয়ার পরে আমি সেই 1990 সালের পর থেকেই আমি রবীন্দ্র সদনে নিয়মিত নির্বাচিত শিল্পী হিসেবে আছি, আবৃত্তি শিল্পী হিসেবে আছি। এবং তারপরে আমি রবীন্দ্র সদনেও অনেক অনুষ্ঠান করেছি, বা কলকাতার বিভিন্ন মঞ্চেও আমি আবৃত্তি রবীন্দ্র সদনে করছি। মানে কোন সময়টাতে বিশেষত আপনি করে থাকেন? না, এক সময় তো অনেকটাই হতো, এখন আমি বিশেষ করে কবি প্রণামে নিশ্চয়ই থাকি। প্রত্যেকটি এই বছরও ছিলাম কবিপক্ষে, প্রত্যেকটি কবিপক্ষে আমি রবীন্দ্র সদনে অংশগ্রহণ করে থাকি। আচ্ছা, তো এতক্ষণ তো আমরা কবিতার অনেক কথাই শুনলাম, তো এর পাশাপাশি একটা কবিতা না শোনালে সেটা অসম্পূর্ণ থেকে যায়। আচ্ছা, আমি কবি দীনেশ দাশের ভারতবর্ষ একটুখানি শোনাচ্ছি। আচ্ছা। চোখ ভরা জল আর বুক ভরা অভিমান নিয়ে কোলের ছেলের মতো তোমার কোলে ঘুরে ফিরে আসি বারবার, হে ভারত জননী আমার। তোমার উৎসুক ডালে কখন ফুটেছি আমি কচি পাতার আড়ালে, আমার কস্তুরী রেণু উড়ে গেছে কত পথে, দিগন্তে আকাশে ছায়া পথে। তবুও আমার ছায়া পড়েছে তোমার বুকে কত শত ছলে। তুমি বাঁকা ঝিরঝিরে নদী ছলে ছলে বাজাও স্নেহের ঝুমঝুমি, জননী জন্মভূমি তুমি। এত সুন্দর একটা কবিতা শুনতে শুনতে ভাবছিলাম শুধু আপনি এইদিকেই নিজেকে আবদ্ধ রাখেননি, এর পাশাপাশি আপনার অন্যান্য দিকও রয়েছে, সে কথাতেই আসছি। এই যে না দেখার জন্য প্রকৃতিকে আরো কাছ থেকে জানবেন বলে কি পাহাড় বা জঙ্গলের প্রতি ভালোবাসা? নিশ্চয়ই। যারা আমরা দেখতে পাই না তাদের একটা মহান ইন্দ্রিয় তো নেই, বাকি যে চারটি ইন্দ্রিয়ের মধ্যে যে বাকি 3টে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় আমাদের যে একটা দৃশ্য তৈরি করে আমাদের মননে, আমাদের অনুভূতিতে, সেই দৃশ্য থেকেই আমরা দেখতে পাই। এবং সেটা মনে করে শুধু গল্প শোনার মধ্য দিয়ে প্রকৃতিকে জানা নয়, পরিবেশকে জানা নয়,
সেই পরিবেশের মধ্যে নিজেরা যদি যেতে পারি, যদি চলতে পারি, তাহলে আমাদের কাছে সেই প্রকৃতির উপলব্ধি আরো গভীরভাবে, আরো নিবিড়ভাবে হয়। সেই কথা মনে রেখেই পাহাড়ের কথা একটু শুধু হাঁটাটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা। প্রথম হাঁটি বেলপাহাড়ি থেকে কাকড়াঝোর 26 কিলোমিটার, তার মধ্যে 16 কিলোমিটার জঙ্গল পথেই আমরা হাঁটি। আচ্ছা। অবশ্যই আমাদের সাথে একজন সাথী ছিলেন, দৃষ্টিমান সাথী, কিন্তু হাঁটাটা তখন শুরু হয়। তারপরে হেঁটেছি অযোধ্যা পাহাড়, হেঁটেছি শিমলিপাল জঙ্গল, কাকড়াঝোর। কাকড়াঝোর তো প্রথম। তারপরে আমরা সারেন্ডা যে জঙ্গল আছে মনোহরপুরের কাছে, তাতেও হেঁটেছি। এর মধ্য দিয়ে যেটা আমরা বুঝেছি, জঙ্গলের একটা নীরবতা আছে রাতের বেলায়। সেই নীরবতায় হয়তো কিছু পোকামাকড়ের গুঞ্জন থাকে, কিন্তু তার মধ্যে যে নীরবতার অনুভূতি, সেখানে না থাকলে শুধু গল্প করে কিন্তু বুঝতে পারতাম না। আর ভোরের যে পাখির গুঞ্জন, এই জঙ্গল পরিবেশের মধ্যে বিভিন্ন ফরেস্ট বাংলা থেকেও আমরা বুঝতে পেরেছি। না হলে শুধু গল্প শুনে ওই পাখির গুঞ্জনের মধ্য দিয়ে পাখিকেও যে চিনে নেওয়া, সেটাও কিন্তু পারতাম না। সেই তারপরে তো পরবর্তীকালে পাহাড়ে হাঁটা যেটা আপনি বলছিলেন, তো সেটাও শুরু হলো। তবে এই প্রসঙ্গে অনেক কিছু বলার আগে যেটা বলবো, যে সোসাইটি ফর দি ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, তাদের সম্পাদিকা হেনা বাসু, যিনি প্রথম দৃষ্টিহীনদের নিয়ে সংঘবদ্ধভাবে এবং সংগঠিতভাবে প্রথম মাউন্টেনিয়ারিং ট্রেনিং শুরু করেন হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিং এর সাথে কোলাবোরেশন করে। 1989-এ প্রথম অর্গানাইজড ব্লাইন্ডদের নিয়ে এই ট্রেনিং শুরু হয়, যা কিনা হেনা বাসু শুরু করেন এবং HMI তখন প্রিন্সিপাল ছিলেন কর্নেল অমিত রায়, তারা শুরু করেন। এবং 89-এ প্রথম আমরা বেসিক যাই। পশ্চিমবঙ্গ থেকে 4 জন দৃষ্টিহীন এবং বম্বে থেকেও বেশ কিছু দৃষ্টিহীন এসেছিলেন, যারা আমরা শুরু করি। আমাদের প্রথম বেসিক ট্রেনিংটা ওখানে হয়, কিভাবে পাহাড়ে উঠতে হবে, রক ক্লাইম্বিং, রক র্যাপলিং, এবং 90 ডিগ্রি রক কিভাবে আমরা উঠবো, সমস্তটা একটা দৃষ্টিহীন হিসেবেও আমরা সেখানে অংশগ্রহণ করি। আচ্ছা, এর মধ্যে আবার একটা বলছি রাফটিং, আপনি যে এই যে অসম্ভব কাজটা, এখানে একটা জাস্ট ছোট্ট বলে আমি রাফটিং এ যাচ্ছি, যে আমরা প্রথম কিন্তু জংরিলা পাস, যেটা পশ্চিম সিকিমের ইয়কশন থেকে শুরু করে 5000 ফুট থেকে হাঁটতে হাঁটতে আমরা উঠেছিলাম 14,600 ফুট। এটা প্রথম অ্যাচিভমেন্ট দৃষ্টিহীনদের কাছে ভারতবর্ষে, প্রথম একটা অর্গানাইজলি, সেটা অবশ্যই বলবো। আর তারপরে আপনি বলছিলেন রাফটিং, যেটা এই অসম্ভব যেটা কাজটা কি করে সম্ভব হলো?